আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ৭১ সংযোগে। সাথে আছি আমি নীলুফা জাহান তিথি। আমরা আজকের ৭১ সংযোগে কথা বলতে চাই উপজেলা নির্বাচন ঘিরে। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আমরা দেখছি যে নানান এ সংক্রান্ত খবর। তবে উপজেলা নির্বাচন আলোচিত হচ্ছে আসলে যখন আমরা দেখেছি প্রতীক ছাড়া, সেখানে এবার দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করছে আওয়ামী লীগ, সেটি আমরা জানি। এবং তাদের পক্ষ থেকে আমরা দেখেছি দলের হুঁশিয়ারি উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে আছেন মন্ত্রী এমপিদের স্বজনরা। এই বিষয়টি নিয়েই কিন্তু অনেক বেশি আলোচিত। আমরা এই প্রসঙ্গেই কথা বলবো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে চলছে হিসেব নিকেশ। কেন্দ্রীয় নেতারা বলছেন দলীয় পদ হারানো সহ নানা পর্যায়ে শাস্তির কথা ভাবা হচ্ছে। সেই সাথে পরবর্তী প্রজন্মের রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবে এখনও কেন্দ্রের নির্দেশনা মেনে নেয়ার আহ্বান জানাচ্ছেন তারা। বিস্তারিত জেনে নেব সহকর্মী শাহনাজ শারমিনের কাছে। চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সময় মতো। দলের সাধারণ সম্পাদকের এমন হুঁশিয়ারির পরও উপজেলা নির্বাচনের মাঠে আছেন মন্ত্রী এমপি স্বজনরা। বলা হচ্ছে নিজ নিজ এলাকার ক্ষমতা পরিবারের মধ্যে কুক্ষিগত রাখতে স্থানীয় সরকারের পদগুলো আত্মীয় স্বজনদের মাধ্যমে নিজেদের হাতেই রাখতে চান তারা। এতে বঞ্চিত হন তৃণমূলের ত্যাগী নেতারা। দলীয় সভাপতিরও লক্ষ্য তৃণমূলের নেতারা স্থানীয় সরকারগুলো নির্বাচনে জয়ী হয়ে নেতৃত্বে উঠে আসুক। এ কারণে উপজেলা নির্বাচনে কঠোর অবস্থানে দলীয় সভানেত্রী। বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনা তার নির্দেশনা মেনে আমাদের সকলকে স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া উচিত। দলের ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদের যাতে মূল্যায়িত হয় সেই জন্যই এই ধরনের নির্দেশনা। নির্দেশ অমান্য করা এমপি মন্ত্রীদের দলীয় পদ থেকে অব্যাহতি সহ বিভিন্ন কমিটি থেকে তাদের বাদ দেয়া সহ নানা শাস্তির কথা বলা হচ্ছে। এমনকি তাদের পরবর্তী প্রজন্মের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে বলে মনে করেন নেতারা। আমি এখনো অনুরোধ করব তাদের যেন বোধোদয় হয় তাদের স্বীয় রাজনৈতিক স্বার্থে, এমনকি তাদের সন্তানদের ভবিষ্যৎ রাজনৈতিক স্বার্থে বা পরিবারের অন্যান্য সদস্যদের ভবিষ্যৎ রাজনৈতিক স্বার্থে তারা প্রেস কনফারেন্স করে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। তো এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো কি হলো না এটা বিষয় না, তার এই আজকের যে কর্মকাণ্ড এটার জন্য পরবর্তীতে যে কোনো রাজনৈতিক কোনো সম্মেলন হোক, নির্বাচন হোক, তখনই কিন্তু এটাই কিন্তু তার প্রতিবন্ধকতা হিসেবে সারা জীবন কাজ করবে। প্রথম ধাপে ১৫টি উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের সময় এরই মধ্যে শেষ হয়ে গেলে এখনো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ আছে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। কারণ হাইকমান্ডের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা না গেলে তৃণমূলের রাজনীতির সংকট যেমন বাড়বে, তেমনি প্রথম ধাপের নির্বাচনেই দলীয় শৃঙ্খলাও প্রতিষ্ঠা করা যাবে না। এতে নির্বাচনে বাকি ধাপগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এমনটাই বলছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নেত্রীর নির্দেশ উপেক্ষা করে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। এবার আলোচনায় যেতে চাই। আমাদের সাথে আজকে যুক্ত আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লোবাল টেলিভিশনের, এবং আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সরকার দলীয় হুইপও তিনি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগের আজকের আয়োজনে। সৈয়দ ইশতিয়াক রেজা, শুরুতে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে উপজেলা নির্বাচন ঘিরে যত ধরনের আলোচনা, যত ধরনের খবর, সবই আপনার জানা। আমরা দেখলাম যে একেবারে কেন্দ্রীয় পর্যায় থেকে আওয়ামী লীগের সেখান থেকে তারা একটা কঠোর বার্তা দিয়েছে যে ব্যবস্থা নেওয়া হবে এমপি এবং মন্ত্রীদের স্বজনরা যদি নির্বাচন থেকে সরে না যান। কিন্তু তারপরও আমরা দেখছি প্রথম ধাপে নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পেরিয়ে গেছে, সেই সময় একজন ছাড়া আর যারা স্বজন রয়েছেন তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এই বিষয়টিকে আপনার কাছে কি মনে হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলে যে ধরনের আমরা শুনছিলাম দ্বন্দ্ব, সেটি কি অনেকটা প্রকাশ্যে চলে এলো কিনা, এবং এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিনা কেন্দ্রীয় কমিটির বা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের? অনেক ধন্যবাদ। দেখেন, প্রথম কথা হলো এই আদেশটার দুটি দিক আছে। একটা হলো উপজেলা নির্বাচন একটি স্থানীয় সরকার নির্বাচন, এবং এই নির্বাচনটি নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো প্রতীক বরাদ্দ করেন এই শাসক দল। পরে এখানে কিন্তু যে কারোই নির্বাচন করার তার সাংবিধানিক অধিকার আছে। সেই জায়গা থেকে দেখলে যে কেউ, সেটা কারো আত্মীয় হতে পারে, কারো বন্ধু হতে পারে, কারো খুবই নিকট স্বজন হতে পারে, নির্বাচন করতে পারে।
এবং কোন কোন ক্ষেত্রে এখানে নজরুল ইসলাম বাবু আছেন, কোন কোন সংসদ সদস্যের আগেই তার আত্মীয়রা কিন্তু উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে অনেক আগে থেকেই মানে ধরেন নির্বাচন করে আসছেন। যেমন বগুড়ার শাহানারা মান্নানের কথা আপনি যদি চিন্তা করেন, মান্নান সাহেব মারা যাওয়ার পরে তার স্ত্রী এমপি হয়েছেন, কিন্তু তার সে লোক তো অনেক আগে থেকে সেখানে নির্বাচন করছে, তাই না? এই জিনিসগুলো আগে থেকে আছে, এগুলো অনেক জটিল অবস্থা তৈরি করছে। কিন্তু দিন শেষে দল তো একটা নির্দেশনা দিয়েছে, এবং এই যে দলের নির্দেশনা মানলো না, মানে না মেনে তারা যে নির্বাচনটা করেছে, এটা এসেছে কোথা থেকে? এটা এসেছে দলের ভিতরে শৃঙ্খলা বোধের অভাব থেকে। দলীয় শৃঙ্খলা একদমই ভেঙে পড়েছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের কোন্দল বিবাদ এগুলো এখন শত্রুতায় পরিণত হয়েছে। এবং আপনি যদি কান পাতেন তাহলে দেখতে পাবেন এটা খুব স্বাভাবিক। টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বত্রই আওয়ামী লীগের একাধিক কমিটি, জায়গায় জায়গায় কোন্দল, সেখানে খুনাখুনি, মারামারি এগুলো চলছে। গত 7ই জানুয়ারি নির্বাচনের সাথেও কিন্তু এর একটা যোগ আছে। গত 7ই জানুয়ারি নির্বাচনটাকে তুলনামূলকভাবে অংশগ্রহণমূলক দেখাতে দল স্বতন্ত্রদেরকে এলাও করেছে, এবং দলীয় স্বতন্ত্ররাই শেষ পর্যন্ত নির্বাচন করে প্রায় 60-এর উপরে সিটে আসনে জিতে এসেছেন। এবং সেখানে যেভাবে মানে আমরা দেখেছি বিষোদগার তৈরি হয়েছে, সেটা কিন্তু মিটে যায় নাই। সেটা মিটে যাওয়ার আগেই আবার নতুন করে 3.5 মাসের মাথায় এই নির্বাচনটা হচ্ছে, এবং সেখানেও তারা এটা শুনছে না। এই যে কিছু শুনছে না, এবং যত হুমকি দামকি ওবায়দুল কাদের বা অন্য নেতারা দিয়ে থাকুক, তারা জানে যে তাদের কিছু হবে না, কারণ অতীতেও বিদ্রোহ প্রার্থীদের তেমন কিছু হয়নি। একটা কথা ছিল যে সংসদ সদস্যরা দলীয় পদে থাকতে পারবেন না, সেটা কিন্তু বাস্তবায়ন করা যায়নি। দ্বিতীয় হলো দল সরকারে বিলীন হয়ে গেছে, এখান থেকে বের করে আনা যাচ্ছে না। আওয়ামী লীগের ভিতরে রাজনৈতিক চর্চা কমে গিয়ে অনেক বেশি ক্ষমতা চর্চা এবং আধিপত্যবাদের চর্চা হচ্ছে, ফলে কেউ এলাকা ছাড়তে চায় না, কেউ মানে আসন ছাড়তে চায় না, কেউ পদ ছাড়তে চায় না। সেটা এমপি হোক, এমপির বাইরের লোকে হোক, নিজের স্বজন হোক, বা তার গোষ্ঠীর কে হোক, কাউকে না কাউকে দিয়ে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, প্রতিটা এলাকা নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। এবং কেন এই নিয়ন্ত্রণে রাখতে চায়? নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় এই কারণে যে নিজেদের ভিতরে ভয়ঙ্কর গ্রুপিং আছে, দলাদলি আছে, এবং তার বাইরে গিয়ে তাদেরকে কিন্তু এই আধিপত্যটা ধরে রাখতে হয়। সুতরাং এখানে যত কথা কেন্দ্রীয় নেতারা বলছেন, এই যাদের স্বজনরা দাঁড়িয়েছেন তারা জানেন যে তাদের কিছু হবে না, এবং একটা সময় গিয়ে এই বিতর্কটাও হারিয়ে যাবে। একজন ব্যক্তির কথা বলছিলেন আপনি, তিনিও আসলে করতেন না যদি তিনি অঘটন নিজে না ঘটাতেন। জেলা প্রশাসকের অফিস থেকে লোক তুলে নিয়ে যাওয়া শুধুমাত্র এটা বড় আকারে মিডিয়ায় ঝড় তোলার কারণেই শেষ পর্যন্ত প্রতিমন্ত্রী মহোদয় তার সে লোকরে মানে প্রত্যাহার করাতে বাধ্য করেছেন। এবং এই বিষয়ে তখন এটাও কিছু হতো না, আরো বড় আকারে কিন্তু আলোচনা সমালোচনা তা শুরু হয়। এবং আপনি জানেন যে উপজেলা পরিষদের এখন যারা বর্তমান চেয়ারম্যান আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার এই নিয়ম সেটি কার্যকর হচ্ছে না। অর্থাৎ তারা যদি কারো নির্বাচিত হয়ে যারা এখন আছেন তারা কারো স্বজন থাকলেও তারা এবার কিন্তু নির্বাচন করতে পারছেন, তাদের ক্ষেত্রে আলাদা নিয়মের কথা বলা হচ্ছে। বিএনপি তারা এক ধরনের রাজনীতিতে আছে, তারা এবারও নির্বাচনে নাই, এবং তাদের সাথে যারা আন্দোলনে রয়েছে তারাও নাই, এমন একটা অবস্থা। এবং আওয়ামী লীগ একটা লম্বা সময় ধরে ক্ষমতায় রয়েছে, সেখানে এই ধরনের যে পরিস্থিতি আমরা দেখছি সেটি কি সামনের সময় এই দলটির জন্য বড় কোনো একটা হুমকি বা ক্ষতির কারণ হতে পারে কিনা? বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য না, আওয়ামী লীগের তো অনেক ক্ষতি হয়ে গেছে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে। এবং আমি তো বলি যে আওয়ামী লীগ সরকার আর দল বিলীন হয়ে গেছে, এটিকে যদি আলাদা করতে না পারে, এবং নিজেদের ভিতরে যে কোন্দল, মারামারি, শত্রুতা, বিষোদগার যেভাবে বেড়েছে, এটি দলের রাজনৈতিক জায়গাটা অনেক বেশি সংকুচিত করে দলের ভিতরে ক্ষমতা চর্চা বাড়িয়েছে, আধিপত্য চর্চা বাড়িয়েছে। এবং ক্ষমতা চর্চা, আধিপত্য চর্চা দিয়ে কিন্তু রাজনীতি মোকাবেলা করা যায় না। এখন এককভাবে নির্বাচন করছে, সংসদ বলেন, উপজেলা বলেন, স্থানীয় সরকার বলেন, এগুলো সব একক ভাবে আছে। কিন্তু যখনই শক্ত প্রতিপক্ষ দাঁড়াবে, রাজনৈতিক প্রতিপক্ষ, তখন কিন্তু নিজেদের মধ্যে কি হয় কেউ বলতে পারে না, এবং এর একটা নেতিবাচক প্রভাব তো পড়বেই। সবচেয়ে বড় কথা, ধরেন কোনোদিন কেউ আর নির্বাচন করলো, আওয়ামী লীগ নিজেই করলো, কিন্তু এইটা কি জনগণের সাথে সংযুক্তি স্থাপনের রাজনীতি? যে রাজনীতি নিজেদের ভিতরে কন্দল বাড়ায়, সংঘাত বাড়ায়, শত্রুতা বাড়ায়, এবং দলে শুধুমাত্র ক্ষমতা চর্চা বাড়ায়, গোষ্ঠীতন্ত্র বাড়ায়, আধিপত্য চর্চা বাড়ায়। সুতরাং এটি বড় ধরনের
ক্ষতি করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতির পিতার এই দলটিকে আমি বলবো। নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো নিয়ে উত্তর পাবো নজরুল ইসলাম বাবুর কাছে। একটা বিরতির পর ফিরে আসবো, যুক্ত হয়ে যাবেন তিনি আমাদের সঙ্গে। আপনারা আছেন একাত্তর সংযোগে। আজকের একাত্তর সংযোগে আমরা কথা বলছি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন সরকার দলীয় হুইপ নজরুল ইসলাম বাবু, এবং একই সাথে যুক্ত হয়েছেন আমাদের সাথে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা ও সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগের আজকের আয়োজনে। প্রথমেই নজরুল ইসলাম বাবু, আমরা কথা বলছিলাম বিরতিতে যাবার আগে সৈয়দ ইশতিয়াক রেজাও বলছিলেন যে আমরা এখন যে অবস্থাটি দেখছি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে নানান ধরনের বক্তব্য এবং যে ধরনের ঘটনা ঘটছে, তাতে বোঝা যাচ্ছে যে যারা আসলে তৃণমূলে প্রার্থী হচ্ছেন বা বিভিন্ন মন্ত্রী এমপিদের স্বজন রয়েছেন, তারা আসলে ধরেই নিচ্ছেন যে শেষ পর্যন্ত গিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, সবই আবার ঠিক হয়ে যাবে। আওয়ামী লীগের কঠোর হওয়ার সুযোগ এই যে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করছেন তাদের বিরুদ্ধে কতটা, এবং আপনারা কি দলীয় নেতাকর্মীদের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন, আমি এক কথায় বলবো যে না, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নিয়ন্ত্রণ হারা দল নয়। কারণ নিয়ন্ত্রণের বাইরে কর্মীরা কখনো যাচ্ছেন না, এবং তৃণমূলের কর্মীরা এই সংগঠনকে ভালোবেসেই কিন্তু যুগের পর বছরের পর বছর আজকে প্রমাণ করেছেন আওয়ামী লীগ কর্মী নির্ভর এবং সংগঠন। এই সংগঠন, দুঃখিত আপনাকে থামিয়ে প্রশ্নটি করতে হলো, তাহলে আপনাদের দলীয় সিদ্ধান্ত মানছেন না কেন? আমি আপনাকে শেষ করছি, তাইলে আপনি বুঝবেন। আমি বলছি যে দলীয় সিদ্ধান্ত মানছি না, বিষয়টা কিন্তু এমন নয়। রাজনৈতিক দল হিসাবে এটা সাংগঠনিক সিদ্ধান্ত। একটি সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর হবে, আপনাকে সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যেদিন দিন তারিখ শেষে আগামী 30 তারিখের মধ্যে নিশ্চয়ই সিদ্ধান্ত মেনেছে কিনা সেই প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন। দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই যে আত্মীয় স্বজন, এই মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, ওনারা কিন্তু রাজনীতি করার অধিকার রয়েছে, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের সাংগঠনিক নেত্রী, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রাজনীতিকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ যে ইতিমধ্যে হয়ে গিয়েছে বিভিন্ন কারণে, প্রহসনের রাজনীতি যারা করেছেন তারা প্রশ্নবিদ্ধ করেছেন, সেই জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই কিন্তু তিনি সাংগঠনিক সিদ্ধান্ত দিয়েছেন যে মন্ত্রী এমপির আত্মীয় স্বজনরা যদি নির্বাচন করে তাহলে কোনো না কোনো প্রকার সেখানে জোর জুলুম বা অভিযোগ দেওয়ার একটা সুযোগ থাকে, নির্বাচনকে প্রভাবিত করবার একটা সুযোগ থাকে, সেই সুযোগ যেন কেউ না পান সেই জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা নির্দেশনা দিয়েছেন দলীয়ভাবে। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা শতভাগ বাস্তবায়ন হবে। জি, আপনি বলছেন যে 30 তারিখের মধ্যে আসলে এটি স্পষ্ট হবে, তবে 22 তারিখ তো আসলে প্রথম দফার যে নির্বাচন 8 তারিখ হতে যাচ্ছে, সেটির মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল, কিন্তু আমরা তো দেখলাম যে যারা আসলে এই যে স্বজনদের কথা বলা হচ্ছে তারা তো মনোনয়ন প্রত্যাহার করেননি। সেটি তো দল এখন যে সিদ্ধান্ত নেবে সেটি তো একটি বিষয়, কিন্তু দলের এই যে সাংগঠনিক সিদ্ধান্ত সেটি কেন মানছেন না? দলের সিদ্ধান্ত যিনি মানছেন না তিনি দলকে পছন্দ করছেন বা দলের সাথে আছেন বা থাকবেন, এটা কিন্তু আনমিউট করতে হবে অডিও অপশনটি। শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না নজরুল ইসলাম বাবু, আনমিউট করতে হবে আপনার অডিও অপশনটি। আপনি নির্বাচন করতে পারবেন না, ঠিক যারা করবেন তাদের এগনেস্টে কিন্তু আবার দলের সিদ্ধান্ত নেওয়ারও সুযোগ রয়েছে। যখন সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু তারা দলীয় থাকবেন না, অর্থাৎ তার জন্য আমাদের 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসবো আপনার কাছে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এবার যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন হলো, দ্বাদশ সংসদ নির্বাচন, এর চেয়েও এবার উপজেলা পরিষদ নির্বাচনে আরো কঠোর এবং নিরপেক্ষ থাকবে প্রশাসন। একজন রাজনীতিবিদ হিসেবে এবারের নির্বাচনকে, এই যে উপজেলা পরিষদ নির্বাচন, সেটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আলোচনায় আছেন রেজা ভাই ও বাবু ভাই, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।
আমি এই আলোচনা সংযুক্ত হওয়ার আগে জামায়াত অনেকগুলো কথা শুনছিলাম, উনি আলোচনা করছিলেন। তার কথার মধ্য দিয়ে এই উপজেলা নির্বাচন এবং যে গণতন্ত্রের যে যাত্রা বা গণতন্ত্রের পথে যে আমাদের হাঁটবার কথা, সেই জায়গায় আওয়ামী লীগ কি অবস্থায় আছে বা কোন দিকে নিয়ে যাচ্ছে তা একটা স্পষ্ট হয়েছে। আমি বলতে চাই যে আজকের যে উপজেলা নির্বাচনটি হচ্ছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক পথে যাত্রা করবার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য জাতীয় নির্বাচনটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টিকে আলোচনার বাইরে রাখে অথবা সেই বিষয়টিকে প্রধান না করে স্থানীয় সরকার নির্বাচনে কিভাবে হলো, কেমন হলো, সেটি খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে অন্তত নয়। আপনারা জানেন যে আমরা যারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছি, আমরা এই উপজেলা নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি না। আমরা মনে করছি না যে এটি গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য। আপনারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন না, বিএনপির সাথে যেহেতু আন্দোলনে আছেন আপনারা, তাদের সাথে আপনারাও এই বিষয়টায় একই অবস্থানে রয়েছেন। কিন্তু আমরা দেখছি বিএনপির তৃণমূল পর্যায়ে অনেক নেতাকর্মী তারা কিন্তু আসলে এই নির্বাচনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে আমরা জানি সংখ্যাটি ৭৫-এর মতো, তাদেরকে বহিষ্কার করা হয়েছে কিন্তু দলের পক্ষ থেকে। তৃণমূলের পক্ষ থেকে যে বার্তাটি আসছে সেটি হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে যে টিকে থাকবার জন্য তাদের বা হচ্ছে তৃণমূলকে চাঙ্গা রাখবার জন্য এই নির্বাচনটা অনেক বেশি জরুরি। আপনার কাছে কি মনে হয় এই নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি কি তৃণমূলের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে কিনা? জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক করবার জন্য সরকারের পক্ষ থেকে নানাবিধ প্রচেষ্টা নেওয়া হয়েছিল। সেটিকে আমরা নিজেদের ভেতরে দামি ভাই বোন বা গোষ্ঠীর একটা নির্বাচন হিসাবে আমরা দেখেছি। সেই জায়গায় সেটি তো ব্যর্থ হয়েছে আমরা মনে করি। জনগণ সেটি প্রত্যাখ্যান করেছে, জনগণ অংশগ্রহণ করেনি। উপজেলা নির্বাচনে সেই অভিজ্ঞতাকে পুষিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ দলীয় প্রতীক বরাদ্দ না দিয়ে এটিকে অংশগ্রহণমূলক করার চেষ্টা করছে। সেই বিষয়ে নানাবিধ আয়োজন, নানাবিধ কথাবার্তা করছে। সেই জায়গায় তাদের কিছু কাজ করবার জায়গাও আছে। তৃণমূলের রাজনৈতিক কর্মীদের সাথে তাদের সম্পৃক্ততা আছে। আমরা আজকে দেখলাম একদম বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তো এই কৌশলগুলো বোঝা যায়। আমি একটি কথা বলতে চাই, যে আলোচনাটি আসছে সেই আলোচনাটা একটু আপনাদের সাথে সংযুক্ত হতে চাই, যে স্বজনদের নির্বাচনে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে নির্বাচন প্রার্থী প্রভাবিত হওয়া না হওয়া, আমার কাছে মনে হয় এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। একটি নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে আজকে যে নজরুল ইসলাম বাবু আছেন, তার একজন স্বজন প্রার্থী হলে উনি প্রভাবিত করবেন, আর স্বজন না হলে, ওনার মনোনীত প্রার্থী হলে উনি প্রভাবিত করতে পারবেন না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে তার ক্ষমতার প্রয়োগটা, ক্ষমতার সংযোগটা কোথায় কতটুকু আছে। সেই ক্ষেত্রে এটিকে প্রতিকার করবার যে জায়গাটুকু, এটিকে দেওয়াল তুলে দেওয়া, যে প্রভাবিত করবার না করতে পারে, সেটি করবার মতো কোনো সংস্থা বাংলাদেশে আজ পর্যন্ত নাই। কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তরটি কিন্তু দেননি। আপনাদের তৃণমূলের কথা কি আসলে আপনারা শুনছেন কিনা, বা আপনারা যে ধরনের সিদ্ধান্ত দিচ্ছেন সেটি কি তৃণমূলের সিদ্ধান্ত কি সেটি কিনা? লাইনে শেষ করতে চাই। সেই ক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচন কমিশন থেকে শুরু করি ডিসি, এসপি এবং ওসি কিভাবে নির্বাচনটিকে দেখছেন, কিভাবে সেটিকে করতে পারবেন, বা কারা তার উপর প্রভাব বিস্তার করতে হবে, সেটি হলো প্রধান বিষয়। এটি অন্য কোনো বিষয় প্রধান বিষয় না। যে কথাটি বলছেন, আমরা একটি ন্যায্য আন্দোলন করছি এবং সে আন্দোলন আমরা নৈতিকভাবে এটিকে আমরা সফল মনে করছি এবং সেই আন্দোলনটি চলছে। সেই ক্ষেত্রে যে ম্যান্ডেট জনগণের পক্ষ থেকে আমরা পেয়েছি বলে আমরা মনে করি, সেই ম্যান্ডেটের বিপরীতে গিয়ে এই জাতীয় একটি নির্বাচনে অংশগ্রহণ করা জনগণের সাথে এক ধরনের প্রতারণার শামিল। সেই ক্ষেত্রে যারা তৃণমূলে নির্বাচনে অংশগ্রহণ করছে বা করার চেষ্টা করছে, সশস্ত্র সংগঠনের পর থেকে অত্যন্ত দৃঢ়ভাবে, অত্যন্ত শক্তিমত্তার সাথে সেই তৃণমূলের সেই সমস্ত নেতাকর্মীদেরকে সরে আসার তারা চেষ্টা করাচ্ছে, এবং যদি সেটি না শুনলে সেই তাহলে বহিষ্কারের কথা বলা হচ্ছে। জি সৈয়দ ইশতিয়াক রেজা, এখানটায় আপনার মন্তব্য নেব। এবং বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই বহিষ্কারাদেশ সেটি প্রত্যাহার করা হবে, শর্ত একটাই, তা হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। এবং বিএনপি তৃণমূলের যে ধরনের বক্তব্য এবং নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চাচ্ছে, এবং বিএনপি এবং সমমনা দলগুলোর কেন্দ্রীয় পর্যায়ের যে ধরনের বক্তব্য, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। না দেখেন, বিএনপি কেন তাদেরকে না করছে এটা আমার ঠিক বোধগম্য নয়। কারণ এই নির্বাচনটি অরাজনৈতিক ভাবে হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে,
এবং এলাকায় এলাকায় বিএনপির নেতাকর্মীরা যদি তাদের শক্ত ভিত্তি অথবা জনভিত্তি পরীক্ষা করতে চায়, তাহলে দল কেন তাদেরকে সেই সুযোগটা দিবে না, এটা আমার কাছে বোধগম্য মনে হচ্ছে। কারণ এই নির্বাচনের মাধ্যমে সরকারের কোনো পরিবর্তন হবে না, বিএনপি জিতলেও না হারলেও না। তাহলে এখানে কি কারণে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে নিষেধ করা হচ্ছে, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে? বিএনপি মূলত একটি না পার্টিতে পরিণত হয়েছে, সবকিছুতে না না করছে, এবং এই যে বর্জন, এই বর্জন করে করে তার অর্জনটা কি আমি ঠিক আমাদের কাছে বোধগম্য। 7ই জানুয়ারি নির্বাচনে না তো একটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনেও সেই রাজনৈতিক প্রেক্ষাপট টেনে আনা এবং তাদের অনেক সম্ভাবনাময় নেতাকে আসলে এক ধরনের তার রাজনৈতিক জীবনকে গলা টিপে হত্যার মতন বলে মনে হচ্ছে আমার কাছে। উপজেলা পর্যায়ে যেহেতু আওয়ামী লীগ এবার প্রতীক দেয় নাই, প্রতীকের ব্যবহার নেই, আমার তো মনে হয় কোনো কোনো ক্ষেত্রে এটার প্রয়োজন ছিল যে বিএনপি নেতারা দেখুক জনগণের সাথে তাদের সংযুক্তিটা কিরকম, সমর্থনটা কিরকম, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা নির্বাচিত যে হবেন সেটাও আগাম বলে দেওয়া যায় যে কোনো কোনো জায়গায় তো তাদের শক্ত ভিত্তি আছে। এটার মাধ্যমে দল সাংগঠনিকভাবে আরো দুর্বল হয়েছে, জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়ছে, এবং বিএনপির নেতৃত্ব অবাস্তব জায়গায় বিচরণ করছে বলে আমার কাছে মনে হচ্ছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ বিরতির পর ফিরে এলাম। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগের আজকের আয়োজনে। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা বলছি। আমাদের সাথে যুক্ত আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা, আছেন সরকার দলীয় হুইপ নজরুল ইসলাম বাবু, এবং গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা এবং জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। আপনাদের কাছে এবার ফিরতে চাই। প্রথমে নজরুল ইসলাম বাবু, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেটি দেখলাম, স্বতন্ত্রদের আওয়ামী লীগেরই যারা স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে চেয়েছেন তাদেরকে নির্বাচন করবার সুযোগ দেওয়া হয়, এবং সেই সময় আমরা দেখি তাদের মধ্যে যে সংঘাত সেটি খুব বড় আকারে স্পষ্ট হয়ে উঠল এবং সহিংসতার ঘটনাও ঘটেছে। তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী তারা বলছেন যে সংসদ নির্বাচনে সেই যে পরিস্থিতি সেটি এই উপজেলা নির্বাচনেও হতে পারে। এমন সম্ভাবনা আপনারা কতটা দেখছেন? সিএসিও বলেছেন সংঘাতের আশঙ্কা রয়েছেন, সেটির ক্ষেত্রে আপনাদের এই বিষয়ে করণীয় কিছু ঠিক করেছেন কিনা? দেখুন, আমি পরিষ্কারভাবে বলছি যে কোনো সংঘাত সৃষ্টি হয় না। নির্বাচন সারা পৃথিবীতেই নির্বাচন যখন আসে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা জেগে ওঠে। অনেক জায়গায় নজরুল ইসলাম বাবু, অডিও অপশনটি আনমিউট করতে হবে। নির্বাচনই বন্ধ করে দিবেন, তাইলে তো হবে না। একটা রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত নির্বাচনে যাওয়া উচিত, এটাই হওয়া উচিত। কিন্তু যারা নির্বাচন করছেন না, যাচ্ছেন না, তাদের কাছে আপনার এই প্রশ্নগুলির উত্তর কিন্তু চাওয়া উচিত। যারা নির্বাচনে যাচ্ছেন না তারা এই সংঘাত সৃষ্টির জায়গা করে দিচ্ছেন। আজকে নির্বাচন করছে, বিএনপি নির্বাচন করছে না, স্বপন ভাই বললেন ওনারা নির্বাচন করছেন না, এটা তো রাজনৈতিক জবাব হলো না। একটা রাজনৈতিক দল কেন নির্বাচনে যাবেন না? ওনারা যে কজ তুলে ধরেছেন বা তুলে ধরবেন সেটা আমরা জানি, কিন্তু এটা মোকাবেলা করার শক্তি কোথায় যদি জনগণকে তিনি তার পক্ষে যৌক্তিক কারণে পক্ষে না আনতে পারছেন না? তাদের সেই যোগ্যতা হারিয়েছেন। বিএনপি রাষ্ট্র শাসন বলেন, বিরোধী দল বলেন, সব ক্ষেত্রেই কিন্তু তাদের অনুশাসন প্রতিফলিত করতে পারেন নাই। তারা জনগণের কাছ থেকে যখন হেরে গিয়েছেন, এখন নির্বাচন করতে ভয় পান, জানেন যে নিশ্চিত পরাজয়। 21 বছর কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থেকে থেকে দলকে এবং নির্বাচনকে মোকাবেলা করে নির্বাচন করে করে মানুষের কাছে যেতে সক্ষম হয়েছে। এখন আওয়ামী লীগ পুরোপুরি তৃণমূল থেকে আজকে আমি মনে করি রাষ্ট্র শাসন পর্যন্ত তাদের যোগ্যতার প্রমাণ দেখাতে পেরেছেন বলেই কিন্তু জনগণ আজকে তাদের যে আন্দোলন সেই আন্দোলনে যোগদান করছেন না। জি, এই ক্ষেত্রে আপনি বলছেন যে বিএনপির মতো একটি বড় দল তারা নির্বাচন বর্জন করছে বলেই ভোটের মাঠে এ ধরনের একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে। এর মানে কি এটাই যে দলীয় প্রতীকে যদি আপনারা প্রার্থী দিতেন তাহলে, বা দলীয় প্রতীকে যদি নির্বাচন করতেন তাহলে এই সংঘাতগুলো হতো না? অবশ্যই না। আপনি দেখেন যে বিএনপি যদি আজকে প্রার্থী দিতেন তাহলে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে জয়লাভ করানোর চেষ্টা করতেন, বিএনপির পক্ষে কাজ করতেন, জনগণ স্বতঃস্ফূর্ত হতো। এখানে নির্বাচনকে প্রহসন করার জন্য তারা এই ফাঁদ আটেন। তাই বিএনপি গোলাপ পানিতে মাছ শিকার করতে করতে
এখন দল থেকেই কিন্তু মানুষ চলে গিয়েছে। এই ভুল সিদ্ধান্ত এবং অরাজনৈতিক সিদ্ধান্ত বাংলার জনগণ কখনো মেনে নেয় নাই, আর মেনে নেওয়ার কোনো সুযোগও নেই। এটা কিন্তু প্রমাণিত হয়েছে। আজকে আপনি যেটা সংবাদ বলছেন, আমি বলছি অসংখ্য প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যেদিন এই মার্কা তুলে দিয়েছেন সেদিন কিন্তু তাদের পরিচয় এখানে আর আওয়ামী লীগ নেই। সমমনা মানুষগুলি নির্বাচন করছে। এই সমমনা মানুষের মধ্যে কিন্তু সকল ভোটাররাই ভোট দিবেন যার যার মতে। জি, কিন্তু সুতরাং যখন কেউ না কোনো কেউ তো মন্ত্রী যায় না। বা এমপি তিনি তার স্বজনদের বা কোনো নির্দিষ্ট প্রার্থীর প্রতি সমর্থন চাইবেন বা এমন ধরনের বক্তব্য দিবেন, যদি একে ভোট দেওয়া না হয় ওই এলাকার কোনো উন্নয়ন কাজ হবে না, সেটি তো আসলে কোনোভাবেই হতে পারে না। আসতে চাই শহীদুদ্দিন মাহমুদ স্বপন আপনার কাছে। বাংলাদেশের সব সেটি হচ্ছে, দেখা যাচ্ছে যে যাদেরকে দল বহিষ্কার করছে তৃণমূল পর্যায়ে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, যেহেতু বিএনপির সাথে আপনারা আন্দোলনে রয়েছেন, সেই জায়গা থেকে প্রশ্নটি রাখতে চাই। তারা বলছেন যে দল বহিষ্কার করলেও তারা আসলে দলের সঙ্গে সবসময়ই থাকবেন, নির্বাচন কেন করতে চান সেটি তারা বলেছেন। এবং এই জায়গাটিতে তাহলে যে আন্দোলনে আপনারা আছেন সেই আন্দোলনে কি তৃণমূলকে বাদ দিয়ে আন্দোলন সফল করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। বিএনপি দলগতভাবে তার সিদ্ধান্ত এবং সেটি বাস্তবায়ন প্রক্রিয়া, তার জবাবদিহিতা কি হবে সেটা তারা নিশ্চয়ই তারাই বলবে। আমি যে কথাটি আপনাকে এখানে বলতে চাই সেটি হচ্ছে যে বাবু ভাই বললেন যে নিশ্চিত পরাজয় জেনেই তারা নির্বাচনে অংশগ্রহণ করে না। আবার ওনারা বলবার চেষ্টা করছেন যে নির্বাচনে অংশগ্রহণ করলে সেটি প্রতিযোগিতামূলক হতে পারে। একটি দেশের নির্বাচন ব্যবস্থা যখন ধ্বংস হয়ে যায়, যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে সেটি প্রমাণিত হয়েছে গত 15 বছরের অনেকগুলো নির্বাচনে, এবং স্থানীয় সরকার নির্বাচনে আমরা দেখি। জাতীয় নির্বাচনের কথা বাদের দিলাম, আপনি 14, 18, 24 সালের কথা বাদ দিয়ে যদি স্থানীয় সরকারের যদি নির্বাচনগুলো দেখেন, সেই যে ব্যবস্থাটা নেই, যে ব্যবস্থাটা একছত্র আধিপত্য, ক্ষমতার প্রয়োগ, ক্ষমতা চর্চার জায়গা, সেখানে নির্বাচন নামক বিষয়টা যেখানে প্রহসনে পরিণত হয়েছে, সেখানে এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে দেশ, জাতি এবং জনগণের কোনো কল্যাণ আছে বলে আমরা বিশ্বাস করতে চাই না, বিশ্বাস করতে পারিও না। কারণ প্রথমত যে দায়িত্ব, যে কাজটি করার বিষয় আছে, যেটি আছে, যদি আপনি একটি স্থানীয় সরকার বলেন, আজকে যে কোনো নির্বাচনের ব্যবস্থার কথা বলেন, সেই ব্যবস্থাপনাটা যদি ত্রুটিমুক্ত করা যায় এবং কোন প্রক্রিয়ায় সেটি করলে সেই নির্বাচনটি জনগণের প্রার্থী বেছে নেওয়ার সুযোগটা তৈরি করবে, তার ইচ্ছার প্রতিফলনটা ঘটবে, সেই ব্যবস্থা আপনি ফিরে যাওয়ার আগ পর্যন্ত এই নির্বাচনী প্রক্রিয়া, যেটি রেজা ভাই বলেছেন যে আরো অনেকগুলো বছর যদি বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগ কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা সেই কথা বলতে চাই। এইভাবে একটি দেশ, একটি নির্বাচনী যে পদ্ধতি আজকে নির্বাচন বর্জনের মাধ্যমে, তৃণমূলের কথা না শোনার মাধ্যমে কি হারিয়ে যাচ্ছেন না আপনারা? নির্বাচন বর্জনের ইতিহাস আওয়ামী লীগেরও আছে, সকলেরই আছে, এবং যৌক্তিক কারণে সেই নির্বাচনের বর্জন তারা করেছে। তারা 2088 সালের নির্বাচন বর্জন করেছে, 15 ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করেছে, 6 সালের নির্বাচনে গিয়ে তারা প্রত্যাহার করে নিয়েছে। সুতরাং নির্বাচন বর্জন করার ইতিহাস তাদের নাই, বিষয়টা তা নয়, কিন্তু বর্জনের যৌক্তিক কারণটা তো থাকতে হবে। সেই কারণটা যদি থাকে তাইলে সেই বর্জনটা হবে। সুতরাং নির্বাচন ব্যবস্থা পুনরুদ্ধার করা, এবং সেই জন্য যে আজকে রাষ্ট্রীয় রাজনীতির যে পরিবর্তনটা দরকার, নির্বাচনী প্রক্রিয়া ফিরে আসার যে প্রক্রিয়াটা দরকার, সেটি হলো প্রধান এবং একমাত্র সমাধান। সেই সমাধানের জায়গায় পৌঁছানোর আগ পর্যন্ত এই জাতীয় নির্বাচন হবে, আরো হবে। আওয়ামী লীগ খেলবে, আওয়ামী লীগ বিদ্রোহ থাকবে, এবং তারা তাদের মতো করে গণতন্ত্র, হাইব্রিড গণতন্ত্র, কর্তৃত্ববাদী শাসন যাই বলেন না কেন, যেদিকে নিয়ে যাচ্ছে দেশকে, সেটি হয়তো একটি গন্তব্যে তারা পৌঁছাবে। কিন্তু এই শেষ তো থাকবে, এই শেষের পরে আবার ফিরে আসার চেষ্টাটা কিভাবে হবে সেটি দেখবার বিষয়। অনেক ধন্যবাদ শহীদুদ্দিন মাহমুদ স্বপন। সবশেষ মন্তব্য সৈয়দ ইশতিয়াক রেজা আপনার কাছ থেকে নিতে চাই। দুজনের আলোচনা থেকেই আপনি মন্তব্য করবেন, এবং যে প্রসঙ্গ দিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছে, যে দলীয় যে সিদ্ধান্তের কথা নজরুল ইসলাম বাবু বলেছেন 30 এপ্রিল জানা যাবে, সেই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন আসলে ঠিক মতো করা না যায়, সেটি আওয়ামী লীগের জন্য কত বড় বিপদ হতে পারে, এবং তৃণমূলেও কি পরিবারতন্ত্র দেখতে পাচ্ছি কিনা আমরা? তৃণমূলে অবশ্যই পরিবারতন্ত্র কায়েম হয়েছে, গোষ্ঠীতন্ত্র কায়েম হয়েছে, এবং কোথাও কোথাও দেখবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে।
এগুলোর পিছনে প্রত্যক্ষ মদত ছিল মন্ত্রী এমপিদের, এবং তারা এমন একটা সিস্টেম করেছে যে অনেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এবং জুনায়েদ আহমেদ পলকের শ্যালক তো সেই চেষ্টাটাই করেছিলেন, হঠাৎ একদম দাঁড়িয়ে যাওয়ায় না তাকে তিনি মানে অপহরণ করে মারার চেষ্টা করেছেন। কুমিল্লায় দেখেন একটা উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান একই পাড়ার, এবং আর কেউ দাঁড়ায় নেই, নির্বাচনের আগেই তারা জিতে গেছেন। এখানে পরোক্ষভাবে পেছন থেকে ভয়ঙ্কর মদত ছিল এমপির কন্যা আবার পৌরসভার মেয়র। এগুলো তো আওয়ামী লীগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ঢাকার উদরে রূপগঞ্জে গাজী সাহেব এমপি, তার স্ত্রী একটা পৌরসভার মেয়র, তার ছেলে আবার উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছে। তারা তো সরছেন না, শাহজাহান খানের ছেলে সরছেন না, কিছু করতে পারবে না এদেরকে। দলের মধ্যে সেই অবস্থাটা নেই, সাংগঠনিক অবস্থা। নজরুল ইসলাম বাবু এখানে আছেন, দলীয় এমপিরা দলীয় সাংগঠনিক পদে থাকতে পারবে না, বাস্তবায়ন করতে পেরেছে। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অতীতে কোনো ব্যবস্থা নিতে পেরেছে। প্রত্যেকটা অঙ্গ সংগঠনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ প্রতিদিন আসছে। আজকেও পত্রিকায় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ছাত্রলীগ হল দখল করে আছে, কিছু করতে পেরেছে। এগুলো দলের ভিতরে যখন দলীয় শৃঙ্খলার অভাব তৈরি হয় তখন এটা প্রকট আকার নেয়, এবং এটাকে বিপদ মনে করলে বিপদ। আর তারা যদি মনে করে যে না এটা কিছুই না, আমরা যে কোনোভাবে উতরে যাব, তাহলে কিন্তু কিছু না। রাজনীতি আসলে একটা সময় গিয়ে ভয়ঙ্কর ভাবে ফিরিয়ে দেয়, তখন বোঝা যায় যে দলীয় শৃঙ্খলাটা কি প্রয়োজন ছিল। বিএনপির বিষয়ে আমি একটা কথা বলি, দেখেন ইমরান খানের দল কিন্তু পাকিস্তানের এখন যে উপনির্বাচন হচ্ছে সেখানে অংশ নিচ্ছে। তারা জানে এই নির্বাচনে তাদের দাঁড়াতে দেওয়া হবে না, তারা জানে তাদেরকে পাশ করতে দেওয়া হবে না, কিন্তু লড়াইয়ের ময়দানটা তারা ছাড়ে নাই। কিন্তু জি, রাজনীতি করবেন, তারা প্রতীক হারিয়েও স্বতন্ত্রভাবে নির্বাচন করেছিল। আপনি রাজনীতি করবেন কিন্তু আবার ওয়াক ওভার দিবেন, লড়াই যদি না করেন তাহলে লড়াইয়ের জায়গা তৈরি হয় না। আইনগতভাবে নির্বাচনে যদি আপনি প্রতিদ্বন্দ্বিতা না করেন তাহলে নির্বাচনকে আইনগতভাবে প্রশ্নবিদ্ধ করার অধিকার পর্যন্ত হারিয়ে যায়। বিএনপি কি সেটা ভাবছে? আমার মনে হয় কখনো সেটা চিন্তা করছে না। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। এই ছিল আজকের একাত্তর সংযোগে। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন আর একাত্তরের সঙ্গেই থাকবেন।